কতদিন এর ইংরেজি আমরা নিশ্চয়ই জানি যে হাউ মেনি ডেজ মানে কতদিন। তো যদি আমরা এরকম একটা বাক্য বলতে চাই যে কাজটি করতে তোমার কতদিন লাগবে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে হাউ মেনি ডেজ উইল ইউ টেক টু ডু দ্য ওয়ার্ক। প্লিজ সবাই সাবটাইটেল দেখবেন, স্ক্রিনে ফলো করবেন, তাহলে সহজে বুঝতে পারবেন কাজটি করতে তোমার কতদিন লাগবে। হাউ মেনি ডেজ উইল ইউ টেক টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করতে তোমার কতদিন লাগবে। হাউ মেনি ডেজ উইল ইউ টেক টু ডু দ্য ওয়ার্ক। কতক্ষণ ইংরেজি আমরা নিশ্চয়ই জানি যে হাউ লং বা হাউ মাচ টাইম এটা উল্লেখ করা যেতে পারে। আমি হয়তো বললাম যে তুমি আমার জন্য কতক্ষণ অপেক্ষা করছো, এরকম কোনো বিষয় যদি আমি বলতে চাই যে তুমি আমার জন্য কতক্ষণ অপেক্ষা করছো, তাহলে বলবো হাউ মাচ টাইম আর ইউ ওয়েটিং ফর মি। হাউ মাচ টাইম আর ইউ ওয়েটিং ফর মি। হ্যাঁ, আবার এমনও বলা যায় যে হাউ মাচ টাইম হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি। হাউ মাচ টাইম হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি। অথবা আমরা বলতে পারি যে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি বা হাউ লং আর ইউ ওয়েটিং ফর মি। In this way you can say this sentence. আচ্ছা, কতগুলো ইংরেজি কি? কতগুলো হচ্ছে হাউ মেনি। আমি বললাম যে আপনি কতগুলো বই নেবেন, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হাউ মেনি বুকস উইল ইউ টেক। যে আপনি কতগুলো বই নেবেন, হাউ মেনি বুকস উইল ইউ টেক। ঠিক একইভাবে যদি অন্য কোনো কতগুলো যেগুলো গণনা করা যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু হাউ মেনি ইউজ করতে পারছেন। যদি কতগুলি কলম নেবে, হাউ মেনি পেন্স উইল ইউ টেক। তুমি কতগুলি বল নেবে, হাউ মেনি বলস উইল ইউ টেক। ইন দিস ওয়ে ইউ ক্যান সে। ধরুন আপনার বাড়িতে বা যে কোনো একটা জায়গায় অতিথি আসবে, তো তাদের জন্য আপনি আয়োজন করছেন। এখানে কতজন অতিথি আসবে, হাউ মেনি গেস্ট উইল কাম হিয়ার। এখানে কিন্তু আপনি হাউ মেনি দিয়ে বাক্যটা বলতে পারেন। এখান থেকে ঢাকা কত দূর, আপনি ঢাকায় যাবেন জরুরি কাজে, তো আপনি বললেন যে হাউ ফার, কত দূর ইংরেজি কিন্তু হাউ ফার, তো আপনি বলবেন যে হাউ ফার ইজ ঢাকা ফ্রম দিস প্লেস। অথবা বলতে পারেন যে এই শহর থেকে ঢাকা কত দূর বা এই জায়গা থেকে, তাহলে আপনি বলবেন কি যে হাউ ফার ইজ ঢাকা। হাউ ফার কিন্তু ফার মানে দূর। হাউ ফার ইজ ঢাকা ফ্রম দিস প্লেস। হাউ ফার ইজ ঢাকা ফ্রম দিস প্লেস। হাউ ফার ইজ ঢাকা ফ্রম দিস টাউন। এই শহর থেকে ঢাকা কত দূর। কত সময় বাকি আছে, এরকম কথা আমরা অনেক, কাজটা শেষ হতে বা ইত্যাদি ইত্যাদি। আপনি বলেন যে কত ঘন্টা বাকি আছে, তাহলে বলবেন যে হাউ মেনি আওয়ার্স আর লেফট। হাউ মেনি আওয়ার্স আর লেফট। এই লেফট শব্দটি কিন্তু বাকি অর্থে আপনি ব্যবহার করছেন। তো এইভাবে আপনি বলতে পারেন যে কত দিন বাকি আছে, হাউ মেনি ডেজ আর লেফট। কত ঘন্টা বাকি আছে, হাউ মেনি আওয়ার্স আর লেফট। আবার অন্যভাবেও আপনি বলতে পারেন, যেমন মনে করুন আপনি ওইটাই বলতে চাচ্ছেন যে কত দিন বাকি আছে, তাহলে হাউ মেনি ডেজ টু গো, এটা বলা যেতে পারে, হাউ মেনি ডেজ টু গো। আচ্ছা, তারপর হচ্ছে কত ঘন্টা বাকি আছে, হাউ মেনি আওয়ার্স টু গো। হাউ মেনি আওয়ার্স টু গো। তুমি কাজটি কয়দিনে করতে পারবে, ইন হাউ মেনি ডেজ ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক। এই যে করতে পারবে আর করতে পারো সেম, মনে করেন যে সেম জিনিস। সো আপনি এখানে কিন্তু ক্যান ইউজ করতে পারেন, যে পারবে আর পারা এরা। আর যেমন আপনি বলেন যে আমি পারি, আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আবার যদি আপনি বলতে চান যে আমি কাজটি করতে পারবো, হ্যাঁ, যদি এখানে আপনার অ্যাবিলিটি প্রকাশ পাচ্ছে, তো এই ক্ষেত্রেও আপনি ক্যান দিয়ে বলতে পারেন যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, আবার আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো, এভাবে বলা যেতে পারে। তবে হ্যাঁ, আলাদাভাবে আপনি হয়তো পরিষ্কার করে বোঝাতে চাইতে পারেন যে আমি কাজটি করতে পারবো অর্থে আমি সক্ষম হব, দেন আপনি বলতে পারেন আই উইল বি এইবল টু ডু দ্য ওয়ার্ক। আই উইল বি এইবল টু ডু দ্য ওয়ার্ক। ইন দিস ওয়ে বলা যেতে পারে। আপনি আমাদের কোর্সের বইটা কিনতে চাচ্ছেন, সো আপনি প্রাইসটা জানতে চাচ্ছেন। যেহেতু প্রাইসটা জানতে হবে, তারপরে আপনি হয়তো এটা নেবেন, তো আপনি বললেন যে এই যে বইটার দাম কত, বা যে কোনো বিষয়ের দাম জিজ্ঞেস করার সময় আপনি কি বলবেন যে হাউ মাচ কথাটা বলতে পারেন সহজে। বিশেষ করে যারা প্রবাসী, যারা দেশের বাইরে থাকেন, বা দেখা যাচ্ছে যারা ইংরেজিতে দুর্বল, তো বাইরে যে কখনো কোনো কিছু কেনাকাটা করার সময় আপনাকে টোটালি পুরো বাক্যটা কিন্তু বলার প্রয়োজন হবে না, আপনি সংক্ষেপে বলেই মনের ভাব প্রকাশ করতে পারবেন, দেখবেন প্র্যাকটিক্যালি হবে। যেমন আমি বললাম যে একটা শার্ট কিনবো আমি, এই শার্টটার দাম কত, তো আমি বলতে পারি যে হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ দিস শার্ট। এইভাবে হয়তো বড় করে বাক্য আমি বললেও বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, হাউ মাচ ডাজ দ্য শার্ট কস্ট, এভাবেও বলা যেতে পারে। তো প্রত্যেকটা বাক্যই কিন্তু বেশ বড় হচ্ছে, তাই না? হ্যাঁ, তো এইখানে কিন্তু আপনি বলতে পারেন যে হাউ মাচ ইজ দ্য শার্ট, বা শুধু হাউ মাচ বললেই হবে। হ্যাঁ, অথবা আপনি আরও সংক্ষেপে বলতে পারেন প্রাইস প্লিজ। কি বলতে পারেন? প্রাইস প্লিজ। যে কোনো বিষয়ের দাম জিজ্ঞেস করার জন্য আপনি যদি এভাবে বলেন যে প্রাইস প্লিজ বা হাউ মাচ। তো আজকের ভিডিওতে যেহেতু আমি টাইমিংয়ের ব্যাপারে একটু বেশি বলছি, এছাড়াও আরও টুকিটাকি জিনিস আপনাদেরকে শেখাচ্ছি। তো এবার যদি আমি বলি যে রাতে তুমি কতক্ষণ ঘুমাও, এই বাক্যটার ইংরেজি কী বলবেন? রাতে তুমি কতক্ষণ ঘুমাও, এটা আপনি বলতে পারেন যে হাউ লং ডু ইউ স্লিপ অ্যাট নাইট। হাউ লং ডু ইউ স্লিপ অ্যাট নাইট, অর্থাৎ রাতে তুমি কতক্ষণ ঘুমাও।
একটানা ইংরেজি আমরা বলবো, এটা একটা আলাদা ফ্রেজ আছে, সেটা হচ্ছে অ্যাট এ স্ট্রেস। অ্যাট এ স্ট্রেস মানে হচ্ছে একটানা। তো আমি প্রশ্ন করলাম যে একটানা তুমি কত কিলোমিটার হাঁটতে পারো, একটানা তুমি কত কিলোমিটার হাঁটতে পারো। এক্ষেত্রে আমরা বলবো যে হাউ মেনি কিলোমিটার্স ক্যান ইউ ওয়াক অ্যাট এ স্ট্রেস। হাউ মেনি কিলোমিটার্স ক্যান ইউ ওয়াক অ্যাট এ স্ট্রেস। তাহলে অ্যাট এ স্ট্রেস বাংলাটা কি? একটানা। আমি বললাম যে একটানা তুমি কতক্ষণ কাজ করতে পারো, একটানা তুমি কতক্ষণ কাজ করতে পারো। সেক্ষেত্রে বলতে হবে হাউ লং ক্যান ইউ ওয়ার্ক অ্যাট এ স্ট্রেস। হাউ লং ক্যান ইউ ওয়ার্ক অ্যাট এ স্ট্রেস। তুমি কতক্ষণ পড়াশোনা করো, এটাকে আমরা বলবো যে হাউ লং ডু ইউ স্টাডি। হাউ লং ডু ইউ স্টাডি। ওকে। হ্যাঁ, রিড মানে তো শুধু পড়া, তো সেক্ষেত্রে স্টাডি বললে পড়াশোনা লেখাপড়া সব কিছুই হয়ে যাচ্ছে। তো আমরা বলবো যে হাউ লং ডু ইউ স্টাডি, তুমি কতক্ষণ পড়াশোনা করো। আর কোনো বিষয়ের দাম জানার পরে যদি মনে হয় যে না দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, তখন আপনি কি বলবেন? বেশি মনে হলে আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে আমার মনে হচ্ছে দামটা একটু বেশি। তো ইংরেজিতে বলবেন যে আই থিঙ্ক ইটস টু মাচ। আই থিঙ্ক ইটস টু মাচ। এই যে ইটস টু মাচ এর মানে কি? আমার মনে হয় যে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। সো আর একটু কম কি করা যায়, বা একটু কম আছে কি না, এই ক্ষেত্রে আমরা বলবো যে ইজ দেয়ার এনি ডিসকাউন্ট। ইজ দেয়ার এনি ডিসকাউন্ট, একটু মানে কোনো ডিসকাউন্ট আছে কি না, ঠিক আছে? ওকে। আর যখন আপনি একটা জিনিস দেখার পরে আরেকটা জিনিস দেখতে চাইবেন যে আমাকে আরেকটা দেখান, তখন আপনি এটা বলতে পারেন যে ক্যান ইউ শো মি এনি মোর প্লিজ। আর দেখাতে পারেন কি না আমাকে, মানে একটা শার্ট দেখেছেন, একটা জিনিস দেখেছেন, পছন্দ হচ্ছে না, আরেকটা দেখতে চাইতেই পারেন। তো আপনি তখন বলতে পারেন যে ক্যান ইউ শো মি এনি মোর প্লিজ। Could you show me any other collection please? এটা একটু পরিবর্তন করে দিতে হবে। পরিবর্তন করা মানে পাল্টানো বা বদলানো, যেটাকে আমরা বলি, তাই না? পরিবর্তন করা ভালো বাংলায়। তো আপনি বললেন যে ক্যান ইউ চেঞ্জ ইট প্লিজ, এটাকে একটু পরিবর্তন করে দিতে পারেন। ক্যান ইউ চেঞ্জ ইট প্লিজ, এটাকে আপনি একটু পরিবর্তন করে দিতে পারেন। আবার চেঞ্জ, এই চেঞ্জটাকে আমরা যে শুধু পরিবর্তন অর্থে ইউজ করবো তা কিন্তু না। চেঞ্জটাকে কিন্তু অনেক সময় ভাঙতি টাকা অর্থে ইউজ করা যায়, যে ভাঙতি। ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ, এটা কি ভাঙতি হবে? মানে আমরা বলি না যে 100 টাকার নোট দিয়ে আমি বললাম যে এটাকে একটু ভাঙতি করে দিতে পারবেন, চলে ডু ইউ হ্যাভ এনি চেঞ্জ, মানে কি এটা কি পাল্টাই দিতে পারবেন, মানে এই নোটটা নিয়ে অন্য নোট পাল্টাই দিয়ে, ব্যাপারটা ওই অর্থ না, ব্যাপারটা হচ্ছে ভাঙতি টাকা অর্থে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওকে। তো আপনার প্রোডাক্টটা দেখার পরে ভালো লেগেছে, তখন আপনি তো বললেন যে ইয়েস আই লাইক ইট। হ্যাঁ, ইয়েস আই লাইক ইট, আই ওয়ান্ট টু টেক ইট, আমি এটা নিতে চাই। আমি এটা নিতে চাই ইংরেজি বলবেন আই ওয়ান্ট টু টেক ইট। ওকে। আর যখন কোনো জিনিস নেওয়ার পরে আপনি যখন পেমেন্টটা দিচ্ছেন বা টাকাটা দিচ্ছেন, টাকা দেওয়ার সময় কি বলবেন? যে এই নিন টাকাটা, এই যে এই নিন, এটাকে আপনি বলবেন হিয়ার ইউ গো। হিয়ার ইউ গো, হিয়ার ইট ইজ বলা যেতে পারে, হিয়ার ইউ গো বলতে পারেন, হিয়ার ইট ইজ অথবা হিয়ার ইউ গো। কিন্তু হিয়ার ইউ গো মানে এখানে তুমি যাও, গো মানে যাওয়া, এরকম কোনো মানে কিন্তু আসে না, ঠিক আছে? মানে এই নিন। ওকে। আর থ্যাংক ইউ বললে অবশ্যই ওয়েলকাম বলতে ভুলবেন না। যে কেউ আপনাকে থ্যাংক ইউ বলছে, ওয়েলকাম বলবেন, ঠিক আছে? কি আপনাকে সরি বলছে, আপনি তখন বলতে পারেন ইটস ওকে, ইটস অল রাইট। আমি তো বলেছি যে অনেক শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে যারা মোটামুটি ইংরেজি জানে, কিন্তু তারা সেই ইংরেজিগুলো বলতে পারে না। মানে জানে, সাচ আস আপনি এখন এই ভিডিওটি দেখছেন, আপনি হয়তো ইংরেজি জানেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি বলতে পারেন না। ধরুন আপনার এরকম একটা সমস্যা রয়েছে, জানেন কিন্তু বলতে পারেন না। কিন্তু কেন? তার কারণ হচ্ছে শাইনেস, লজ্জা ভিতরে কাজ করে। নিজের কাছে একটু লজ্জা লাগতে পারে যে এটা বলবো, কে কী মনে করবে, একটু লজ্জা লাগছে, এই মনে করে কিন্তু আর বলাই হয়ে ওঠে না। তো আমি বলবো যে ইংরেজি বলার ক্ষেত্রে অবশ্যই সাহসী হবেন, আর একটু নির্লজ্জ হতে হবে। একটু সাহসী, একটু নির্লজ্জ হলেই আপনার জানা জিনিসটা মুখ থেকে বের হবে, তা নাহলে জানা জিনিসটাও বের হবে না। এটাকে খেয়াল রাখবেন সবাই প্লিজ। আর এভাবে ইংরেজি বলতে হবে কনফিডেন্টলি, যে ভুল হোক সঠিক হোক, যারা মনে করেন যে বলতে থাকে, ভুল হলেও বলতে থাকে, এটা কিন্তু একদিন ভালো স্পিকার হতে পারে। কিন্তু যারা আমরা এমনটা চিন্তা করি যে আমি শুরুতেই সঠিকভাবে বলবো, তারা কিন্তু আসলে আগাতে পারি না। তাদের ভিতরে এই সমস্যাটা রয়েই যায়, মানে তারা সঠিকভাবে ইংরেজিটা বলতে পারে না, তারা মুখ খুলতে পারে না, ভালো স্পিকার হতে পারে না। এই কারণে সবসময় খেয়াল রাখবেন যে সঠিক হোক ভুল হোক, অ্যাজ বিগিনার অ্যাকচুয়ালি ইফ ইউ ওয়ান্ট বি গুড স্পিকার ইউ মাস্ট কিপ আপ স্পিকিং। আপনাকে বলা চালিয়ে যেতে হবে, ইনশাল্লাহ হবে। ধৈর্য ধারণ করতে হবে, আপনি সফল হবেন। সো আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন প্লিজ, আশা করি সফল হতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের তো ফেসবুক পেজ রয়েছে, আপনারা জানেন দ্য মেন্টরস টিউটোরিয়াল নামে। ফেসবুক পেজটা ভিজিট করবেন, সেখানে অনেক ভিডিও ক্লাস পাবেন, সেগুলো আপনারা প্লিজ বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন।
এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব নামে, আপনারা আমাদের ফেসবুক গ্রুপটিও ভিজিট করবেন। সেখানে ইউল গেট মেনি মোর মেম্বার্স প্র্যাকটিস করার জন্য আরও অনেক সদস্য পাবেন, তাদের সাথে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। অনেকে তো বলেন যে স্যার আমার প্র্যাকটিসের পার্টনার নাই, আমি বলি পার্টনার লাগে না, নিজে নিজেই শেখা যায়, তারপরেও থাকলে ভালো হয়। সো পার্টনার খুঁজে নিতে পারবেন ইনশাআল্লাহ। সো সবাই এখানে কানেক্টেড থাকবেন আর ফলো করবেন, ঠিক আছে? আর আমাদের চ্যানেলে ভিডিওটি প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আপাতত এখানে শেষ করছি, কথা হবে নতুন কোনো ক্লাস, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ, থ্যাংকস টু অল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।